সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের দেবব্রত স্যার বলছি। তো দেখো আজ তোমাদের আগের দিন আমি যে একটা ভিডিওতে দেখো ফার্স্ট চ্যাপ্টার যে তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন আমি আলোচনা করেছি। তো তোমাদের বলেছিলাম যে কিছুটা পার্ট ওয়াইজ আমি এই ভিডিওটা বানিয়ে দেব। তো এটা হচ্ছে পার্ট টু। এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আলোচনা করব সেগুলো খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের আগামী এক্সামের জন্য, বা তোমরা যে 2022 সালে যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে এই প্রশ্নগুলো আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, দেখো চ্যানেলে যদি এরকম টাইপের ভিডিওর প্রয়োজন হয় তাহলে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করো। আর যদি তোমাদের কোনো পার্টিকুলার কোশ্চেন, লং কোশ্চেন, সেটা মাধ্যমিক তোমরা যদি 2022 সালে যারা পরীক্ষা দেবে, তোমরা যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো বা কোনো কোশ্চেনে যদি তোমাদের দুর্বলতা থাকে কোনো চ্যাপ্টারে, তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানিও, আমি সেই টপিকটার উপর ভিডিও বানিয়ে দেবো। তো চলো আমরা এবার যে প্রশ্নগুলো নিয়েছি পার্ট টুতে সেই প্রশ্নগুলো দেখে নিই, কারণ আমরা আগের দিন 32খানা প্রশ্ন আলোচনা করে নিয়েছিলাম। তো চলো। তো দেখো আমাদের যে আজকেরকার প্রথম প্রশ্ন, ও দেখো 33 নম্বর যে প্রশ্নটা আছে, নুনাটক দেখা যায় মহাদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, উপত্যকায় হিমবাহ আর আলপীয় হিমবাহতে। তাহলে দেখো নুনাটক কোথায় দেখা যায়? নুনাটক হচ্ছে মহাদেশীয় হিমবাহতে দেখা যায়। তো এটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা 1 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। নুনাটক কাকে বলে এটা একটু তোমরা সংজ্ঞাটা দেখে নিও, যদি না থাকে দেখো এরকমটা তোমাদের যে ক্লাস 10 জিওগ্রাফি আছে সেখানে তোমাদের ভিডিওতে এসএকিউ টাইপের প্রশ্ন বানিয়ে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। সেরকম কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা সেখানে আলোচনা করা হয়েছে, নুনাটক কাকে বলে এরকম সংজ্ঞাগুলো আলোচনা করা হয়েছে। তোমরা প্লেলিস্টে যাও, সমস্ত ক্লাস ভিত্তিক সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো মালাস্পিনা, হুবার্ট, ল্যাম্বার্ট, সিয়াচিন। তো দেখো তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? অপশান দুইয়েরটা কি হয়ে যাবে? তাহলে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো হুবার্ট। তো নেক্সট প্রশ্নটা দেখে নাও। হিমশৈলের জলের উপর ভাসে 1/10%, অর্থাৎ মানে এটা যদি বলা যায় এটাকে না, বরফ জলের উপরে কত পার্সেন্ট ভেসে থাকে আর কতটা ডুবে থাকে? তো 1% ভেসে থাকে, 1/10 ভাগ, না 1/9 ভাগ, 8/9 ভাগ, আর 9/10 ভাগ অংশ ভেসে থাকে। তো দেখো জলের উপরে ভেসে থাকে মাত্র কি, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান দুইয়েরটা, 1/9 অংশ কি জলেতে ভেসে থাকে। এরপরে দেখো যে 3 দাগের প্রশ্নটা আছে বা 36 নম্বর যে প্রশ্নটা আছে আমাদের, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, উৎপাটন, অবঘর্ষ, প্ল্যাকিং, দবন। তো দেখো এখান থেকে রাইট অ্যান্সার কি হয়ে যাবে তাহলে? দ্রবণ, কারণ এখানে দেখো উৎপাটন প্রক্রিয়া এটা হিমবাহের কার্য, অবঘর্ষ হিমবাহ, আর প্ল্যাকিংটা হচ্ছে কি হিমবাহের কার্য। শুধু কোনটা নয়, দ্রবণটা কিন্তু কি হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। আল্পস পর্বতে ম্যাটারহর্ন হলো একটি সার্ক, ঝুলন্ত উপত্যকা, পিরামিড চূড়া, হিমদ্রোণী। তাহলে দেখো এখান থেকে তাহলে কি না, আল্পস পর্বতে ম্যাটারহর্ন হলো একটি কি পিরামিড চূড়া। তাহলে 3টা আমাদের কি রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্নটা দেখো, বদ্বীপের মতো দেখতে ড্রামলিন, এস্কার, কেম, কেটল। তো এখান থেকে দেখো 38এরটা যেটা রাইট উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো 38-এর সঠিক উত্তর হচ্ছে কি কেম, কারণ এগুলো কি হিমবাহের ক্ষয়কার্য, এটাও হিমবাহের ক্ষয়কার্য, কেটল এটাও হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়, শুধুমাত্র কি বদ্বীপের মতন দেখতে হয় কে, কেম। তো নেক্সট প্রশ্নটা এবার দেখে নেব আমরা। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে বলে ব্রাকসুন্ড, ক্রেভাস, র্যান্ডক্লাইফট, অ্যারেথ। তো দেখো এখান থেকে তাহলে 39-এর উত্তরটা হয়ে যাবে। দেখো হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলা হয় না, বাকশ্রুন্ড বলা হয়। তাহলে কি হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলা হয়? বার্কশুন্ড বলা হয়। তো নেক্সট প্রশ্নটা দেখো,
হিমালয়ের রূপখণ্ড হলো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই স্টার দিয়ে রাখো। হিমালয়ের রূপখণ্ড হলো পিরামিড চূড়া, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসে মাতানো। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? হিমদ্রোণী। আমাদের দুইয়েরটা রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা আছে এটাও এর পাশেও স্টার দিয়ে রাখো। ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলা হয় এসকারকে, পিরামিড চূড়া, ড্রামলিন, নবকে। তো দেখো এটারও রাইট অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? অপশান 3-এরটা, ড্রামলিনকে কি বলা হয় তাহলে? ডিম ভর্তি ঝুড়ি। তো নেক্সট প্রশ্নটা দেখে নেব এবার। দেখো আমাদের যে 42 নম্বর যে প্রশ্নটা আছে, হিমবাহ উপত্যকার আকৃতি হয় ভি আকৃতির, আই আকৃতির, ইউ আকৃতির, ওয়াই আকৃতির। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বিগত বছরগুলিতে এই প্রশ্নটা এসছে। অবশ্যই এর পাশে যতগুলো স্টার দিয়ে রাখবে, দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। তো এটার উত্তর কি হয়ে যাবে? ইউ আকৃতি। 3-এরটা রাইট উত্তরও সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন দেখে নাও। দুটি সার্কের মধ্যবর্তী শৈলশিরাকে পিরামিড চূড়া বলে, করিহ্রদ বলে, এরিটি বলে, এসকার বলে। তাহলে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে না? 3-এরটা তাহলে কি রাইট অ্যান্সার? এরিটি বলা হয় দুটি সার্কের মধ্যবর্তী শৈলশিরাকে, এরিটি বলা হয়। নেক্সট প্রশ্নটা দেখো। হিমরেখা সমুদ্রপৃষ্ঠ অবস্থান করে নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মেরু অঞ্চলে। হিমরেখা দেখো সমুদ্রপৃষ্ঠে অবস্থান তাহলে কোথায় করবে? আমাদের মূলত উত্তরটা কত হয়ে যাবে? দেখো আমাদের উত্তর হয়ে যাবে মেরু অঞ্চলে। কারণ মেরু অঞ্চলে কি কখনো সূর্যের আলো পৌঁছায় না, তাই এখানে সবসময় কি থাকে? বরফ জমে থাকে, তাই এখানে হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে থাকে। তো নেক্সট প্রশ্নটা দেখে নেব আমরা এবার। 45 নম্বর প্রশ্নটা আমরা এবার দেখে নেব। হিমবাহ সৃষ্টির প্রাথমিক পর্যায়টি হলো ফ্রান, ভার্ভ, নেভে, নীল বরফ। তো তাহলে দেখো এটার উত্তর হয়ে যাবে কি না? নেভে। 3-এরটা তাহলে কি সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রশ্নটা দেখে নাও, 46 নম্বর প্রশ্ন। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আঁকাবাঁকা শৈলশিলার মতন ভূমিরূপ হলো ড্রামলিন, এসকার, ভার্ভ আর আগামুখ। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? 2-এরটা এসকার হয়ে যাবে কি? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ। নেক্সট প্রশ্নটা এবার আমরা দেখে নেব। বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট ঢিবি ও পর্বতগুলিকে নব কেটল বলে, টিল ও নব বলে, ভার্ভ ও কেটল বলে, ড্রামলিন ও ইরাটিক বলা হয়। তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সার যদি বলা হয় 47-এর কি হয়ে যাবে আমাদের? নব ও কেটল। তাহলে বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট ঢিবি ও পর্বতগুলিকে কি বলা হয়? নব ও কেটল। নেক্সট প্রশ্ন দেখো 48-এর দাগে। হিমবাহের দ্বারা সঞ্চিত বড় বড় শিলাখণ্ডগুলিকে বলে বোল্ডার ক্লে, নব, ইরাটিক, কেটল। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? ইরাটিক। হিমবাহের দ্বারা সঞ্চিত বড় বড় শিলাখণ্ডগুলিকে কি বলা হয়? ইরাটিক। নেক্সট প্রশ্নটা দেখে নাও, 49 নম্বর প্রশ্ন। মহাদেশীয় হিমবাহ বরফমুক্ত শৃঙ্গগুলিকে বলে ইরাটিক, সিরাক, ক্রেভাস, নুনাটক্স। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? নুনাটক্স। তাহলে নুনাটক্স কাকে বলে? এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই স্টার দিয়ে রাখো। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গগুলিকে কি বলা হয়? নুনাটক্স। তো চলো আমরা পরবর্তী যে প্রশ্নগুলো দেখে নেব। তো দেখো এরপরে যে প্রশ্নটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটার পাশে স্টার দিয়ে রাখতে পারো তোমরা এক্সামের জন্য। মালাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, আলপীয় হিমবাহ। তো দেখো তোমাদের বলেছিলাম যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই মালাস্পিনাটা হচ্ছে কি, বা এরকম ধরনের তোমাদের কোনো একটা এক্সাম একটা উদাহরণ দিয়ে দিল, সেই উদাহরণটা কোন হিমবাহের মধ্যে পড়বে, এরকম একটা টাইপের তোমাদের কোশ্চেন আসবেই। তার জন্য তোমাদের প্লেলিস্টে ভিডিও বানিয়ে দেওয়া আছে এই ফার্স্ট চ্যাপ্টারের উপর থেকে। তোমাদের আমি আবারও বলছি এখান থেকে কিন্তু 32 মার্কস আসবে। তো এই মার্কসের মধ্যে তোমরা এমসিকিউ 5 মার্কস পাচ্ছ এই চ্যাপ্টার থেকে। এই যদি 70 বা 80 খানা এমসিকিউ তোমরা করতে পারো, তাহলে এখান থেকে দেখো আমি কথা দিলাম যে তোমরা এখান থেকে 5টা নাম্বার অবশ্যই তোমরা পেয়ে যাবে এখান থেকে। কারণ যতগুলো অ্যাঙ্গেলে এমসিকিউ হয়ে থাকে সব ধরনের প্রশ্ন এখানে আলোচনা করব, একটাও বাদ দেব না। এই প্রশ্ন আলোচনা করতে করতে কোনটা ইম্পর্টেন্ট না সেটুকুও বলে দেব। তো দেখো এখান থেকে মূলত যেটা হয়ে যাবে, মালাস্পিনা দেখো পৃথিবীর বৃহত্তম হচ্ছে কি পাদদেশীয় হিমবাহর উদাহরণ, এটা রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্নটা দেখে নেব। দেখো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের উৎস হলো, তো দেখো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের উৎস কি হয়ে যাবে? নদী, সমুদ্র, হ্রদ, হিমবাহ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? হিমবাহ। তো নেক্সট প্রশ্নটা দেখে নাও, শার্ক ওয়েলস এ পরিচিত করি
কুম বটন কার নামে? তাহলে দেখো শার্ক বা ওয়েলস পরিচিত কি নামে? কুম নামে পরিচিত। নেক্সট প্রশ্নটা দেখে নাও, 53 প্রশ্ন। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় গিরিখাত, হিমানি সম্প্রপাত, ধস, জলপ্রপাত। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে ঝুলন্ত উপত্যকায়। তো নেক্সট প্রশ্নটা এবার আমরা দেখে নিই। দেখো 54 দাগের যে প্রশ্নটা আছে, হিমবাহের একটি সঞ্চয়জাত ভূমিরূপ হলো লোয়েস সমভূমি, ইরাটিক বা আগামুখ, রোসে মতানো, ক্র্যাক বা টেল। তাহলে দেখো আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ইরাটিক বা আগামুখ হচ্ছে কি না হিমবাহের একটি সঞ্চয়জাত ভূমিরূপ। তো নেক্সট প্রশ্নটা দেখে নেব। দেখো বহিঃবিধৌত সমভূমি সৃষ্টি হয় বায়ু, নদী, হিমবাহ ও জলধারার ক্ষয়কার্যের ফলে। তো দেখো এখানে যেটা রাইট অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? না, যেটা দেখো অপশান 4এরটা, হিমবাহ জলধারার ক্ষয়কার্যের ফলে কি তৈরি হচ্ছে? বহিঃবিধৌত সমভূমির সৃষ্টি হয়। তো নেক্সট প্রশ্নটা দেখো যেটা আলোচনা করব, সেটার পাশে অবশ্যই তোমরা স্টার দিয়ে রাখবে, কারণ এই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই পৃথিবীর বৃহত্তম থেকে। তো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট, হুবার্ট, মালাস্পিনাস, সিয়াচেন। একটু আগেই তোমাদের বললাম যে কথাগুলো, সেগুলোই দেখতে পাচ্ছ। তো দেখো আমাদের তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কি হয়ে যাবে? ল্যাম্বার্ট। নেক্সট প্রশ্নটা এবার দেখে নেব। দেখো 57 প্রশ্ন। সমুদ্র উপকূলে হিমবাহ উপত্যকাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা, হিমদ্রোণী, ফিয়ট আর হিমোসোপন। তাহলে দেখো এখান থেকে রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে? তাহলে না, যেহেতু সমুদ্র উপকূল আছে তাহলে কি হয়ে যাবে? ফিয়ট, তিনেরটা সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো, দক্ষিণ আফ্রিকার মরুভূমি হলো সোনেরান, সাহারা, কালাহরি, আটকামা। তো এরকম টাইপেরও তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে। তো দেখো তাহলে দক্ষিণ আফ্রিকার একটা মরুভূমি হলো কি? কালাহরি হচ্ছে কি দক্ষিণ আফ্রিকার একটা মরুভূমি। তো নেক্সট প্রশ্নটা দেখে নাও, বাজাদা গঠিত হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই স্টার দিয়ে রাখো। বাজাদা কাকে বলে? বায়ু, হিমবাহ, জলধারা ও বায়ু ও জলধারা মিলিত প্রবাহ এর কার্যের ফলে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, আর এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো বায়ু ও জলধারার মিলিত প্রবাহের কার্যের ফলে কি তৈরি হয়? বাজাদা গঠিত হয়। নেক্সট প্রশ্ন 60টা দেখো, মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি, প্লায়া, ধান্ত, শর্টস। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? তাহলে অপশান 1এরটা ওয়াদি। তাহলে মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি। নেক্সট প্রশ্নটা দেখে নাও, 61 নম্বর প্রশ্ন। শিলাখণ্ডময় মরুভূমির মিশর ও লিবিয়ায় পরিচিত রেক, সেরির, রিক, গিব্রাস নামে পরিচিত। তাহলে দেখো 61 রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে আমাদের? দেখো 61 যেটা উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে কত? না, সেরির নামে পরিচিত। এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। শিলাখণ্ডময় মরুভূমি মিশর ও লিবিয়ায় পরিচিত হচ্ছে সেরির নামে। তারপরে দেখো 62 যে কোশ্চেনটা আছে, মরু ও মরুপ্রায় অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে বলা হয় ধান্ত, প্লায়া, ওয়াদি, নালা। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? 2এরটা প্লায়া বলা হয়। তাহলে মরু ও মরুপ্রায় অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে। তারপরে দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট অবশিষ্ট পাহাড়গুলিকে বলে মোনাডনক, বারখান, ইনসেলবাজ, এসকার। তো এটার উত্তর কি হয়ে যাবে? দেখো ইনসেলবাজ। তাহলে মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে সৃষ্ট অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? তাহলে ইনসেলবাজ বলা হয়। তো নেক্সট প্রশ্নটা এবার আমরা দেখে নেব, কোনটি বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি নয়? অবঘর্ষ, ঘর্ষণ, অপসারণ, উৎপাটন। তার মধ্যে দেখো এগুলো তিনটেই হচ্ছে কি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়, আর এটা উৎপাদনটা কি হিমবাহর ক্ষয়কার্য, তাই এটা কি হয়ে যাবে? না, বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি নয়। তো নেক্সট প্রশ্নটা দেখে নেব এবার আমরা, 65 নম্বর প্রশ্ন। শিলা ও প্রস্তরময় মরুভূমিকে সাহারায় বলে হামাদা, রেক আর কুম। তো দেখো এখান থেকে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো 1এরটা হামাদা বলে। তাহলে এই হামাদাটা খুব ইম্পর্টেন্ট। শিলা ও প্রস্তরময় মরুভূমিকে সাহারায় কি বলা হয়? না, হামাদা বলে। তো তোমরা এই কোশ্চেনগুলো দেখো, যেগুলো আমি বললাম ইম্পর্টেন্ট সেগুলোই ইম্পর্টেন্টের পাশে স্টার দিয়ে রাখো। আমি বলছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এর বেশি কোশ্চেন করতেই হবে না। শুধু নিজের প্রতি একটু আত্মবিশ্বাস আর নিজের একটু স্টাডিটা একটু বেশি করো, দেখবে প্রত্যেকটা কোশ্চেন আমার মনে হয় তোমাদের রিভাইজ হয়ে যাবে। আর এগুলোই তোমাদের বলছি ঘুরিয়ে ফিরিয়ে অ্যাঙ্গেলে কোশ্চেন করবে পরীক্ষায়, আর কিছুই নয়। তো বলবো দেখো এই কোশ্চেনগুলো তুলে নিও, আর পরবর্তী ভিডিওতে আর যে কিছু পরবর্তী প্রশ্নগুলো আছে
তো সেগুলো আমি পার্ট 3-তে আলোচনা করে দেবো, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো তোমরা সবাই ভালো থেকো।